দেখেন যাকে গৃহপালিত বিরোধী দল বানালেন তার সমস্ত জায়গায় জামানত বাজেয়াপ্ত, মানে জাতীয় পার্টি বলে একটা পার্টি এ দেশ থেকে নিঃশেষ হয়ে গেল, এবং সেটা কি জনগণের ভোটের দ্বারা। তো আপনি যদি পিপুল এম্পাওয়ারমেন্ট করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে আদর্শ নিতে বিশ্বাস করে, এবং আদর্শ নিতে বিশ্বাস করে বলেই আমি কিন্তু 68-র চেয়ে বলবো 40%কে আপনি দেখতে হবে বাংলাদেশের। এবং আরো একটা জিনিস দেখেন, হ্যাঁ ভোট কত পার্সেন্ট পড়ছে, 60%। এই 60% তো জামাতে ইসলামের জন্য। আচ্ছা, আমি না এটা নিয়ে একটু জাহিদ ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাইবো। কিছুক্ষণ আগে 11 দলীয় জোট একটা প্রেস ব্রিফিং করেছে, সেখানে জামাতের আমির কথা বলেছেন, এনসিপির নাহিদ ইসলাম তিনি কথা বলেছেন। এনসিপির নাহিদ ইসলাম যখন কথা বলছিলেন আমরা অনেকগুলো আক্ষেপের কথা সেখানে শুনেছি। কেন যেন ওই 11 দলীয় জোটের যে সংবাদ সম্মেলন সেখান থেকে শাহরিয়ার ভাই যতটা আসলে সন্তোষী প্রকাশ করলেন বা স্বাগত জানালেন, আমরা ওই বিষয়টা দেখতে পাইনি। ওখানে যে বিষয়গুলো এসেছে, নাহিদ ইসলাম বলছিলেন যে কয়েকটি আসনে কেন্দ্র দখলের মতো ঘটনা ঘটেছে, ফলাফল পরিবর্তন, সময় নিয়ে ফলাফল পরিবর্তনের মতো ঘটনা ঘটেছে, তিনি অভিযোগ করেছেন। এবং শাহরিয়ার ভাই যেমনটি বলছিলেন এটিও দাবি করেছেন যে 60% যারা হা ভোট দিয়েছে সেটা 11 দলীয় জোটেরই ভোট, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে কোনো হা ভোট আসেনি বা অন্যান্য জায়গা থেকে আসেনি। এবং নির্বাচন নিয়ে তারা এখনো চিন্তা ভাবনা করছেন, তারা একটা চূড়ান্ত অবস্থানের ব্যাপারে জানাবেন, হয়তো বা খুব অল্প সময়ের মধ্যে আমরা জানতে পারবো। আপনার কি মনে হয় পুরা নির্বাচন ব্যবস্থা এবং আমি যে সংবাদ সম্মেলনের কথা বললাম সবকিছু মিলে কেমন দেখছেন? শাহরিয়ার ভাই যা বলেছেন একদম ঠিক বলেছেন, নাহিদ এবং জামায়াতের আমির যা বলছেন একদম ঠিক বলছেন। কারণ ইনি রাজনীতি করেন না, ওনারা রাজনীতি করেন, উনি সমর্থন করেন তাদেরকে, তাদের ন্যারেটিভ এস্টাবলিশ করেন। যেমন আমি আমার একটা ভিডিও আমার পার্সোনাল চ্যানেলে ইলেকশনের আগের দিন আমার একটা ভিডিওর হেডলাইনই ছিল বিজয়ের জন্য জামায়াত ইসলামকে অগ্রিম অভিনন্দন, এরকম একটা হেডলাইনই দিয়েছি। কারণ কি? কারণ এই যে শাহরিয়ার ভাই যা বললেন 100% একমত। আমি ওখানে স্পষ্টভাবে বলেছি বিএনপি 2/3 মেজরিটি পাবে। আমার কিন্তু প্রেডিকশন আছে, আমার জ্যোতিষবিদ্যা হিসাবে আমাকে আপনি চাইলে আপনি জ্যোতিষী হিসাবে ব্যবহার করতে পারেন। অনেকে অনেক কনফিউজ ছিল, তাই না? অনেকে মনে করছিল ইভেন বিএনপি 151 পায় কেন, ওখানে বলা আছে। কিন্তু আমি ওখানে বলেছি জামাত সর্বোচ্চ 70 সিট পেতে পারে, এটাও মিলছে দেখুন কম বেশি। আচ্ছা ভাই, আমি এরকম একটা স্ট্যাটাস দিয়েছিলাম গতকাল। আচ্ছা যা হোক, আপনি গতকাল দিয়েছেন, আমি এর আগের দিন দিয়েছি। আচ্ছা, তো তাহলে এই যে যা যা বলেন কথা এগুলোই বলেছি। মানে একটা দল 70-এর মতো সিট পেয়ে যাচ্ছে, তখনও তার ভোটের পার্সেন্টেজ জানি না, অ্যারাউন্ড 40% ভোট পাচ্ছে। শুধু সেটা না, আরেকটা জিনিস যোগ করি, এই দলটা একটা ইলুশন তৈরি করেছে দলটা ক্ষমতায় চলে যেতে পারে। আপনি এটা নিয়েও জিজ্ঞেস করতে চাচ্ছিলেন? হ্যাঁ, খেয়াল করুন, এইগুলো প্রত্যেকটাই দলটার সাকসেস, এই ক্রেডিট তাদেরকে দিতেই হবে আপনাকে। এবং এটা বিরাট বিজয়, এবং সত্যিকার অর্থে বিএনপি তার সাইজের সাথে যে জায়গায় গেছে, উন্নতি যদি বলেন, ডিফারেন্স যদি বলেন, জামাতের ডিফারেন্স পার্সেন্টেজে যদি হিসাব করেন হিউজ। সো এরা জিতেছে। আচ্ছা, এখন নাহিদ ইসলাম বা ডক্টর শফিকুর রহমান কেন এটা বলছেন? ওনারা বলবেন না, কারণটা বলি। মাঠের ক্যাম্পেইনে, নির্বাচনের ক্যাম্পেইনে কিন্তু তারা জিতে যাচ্ছেন। নাহিদ ইসলাম ভোট দিয়ে বলেছিলেন যে আমরা সরকার গঠন করতে যাচ্ছি। ফাইন, এটা বলতে হবে তো। জি, আপনি যদি বডি ল্যাঙ্গুয়েজে দেখেন আমি 70 সিট পাবো, আপনি 30 সিট পাবেন তখন। আচ্ছা, সো আপনাকে রাজনীতির জন্যই দেখাতে হবে আপনি অনেক বড় দল হয়েছেন, আপনি ক্ষমতায় যাবেন, যাতে আপনি তো আপনার নিজস্ব যে ভোট ব্যাংক আছে তারটা তো পাবেন, জি, বিএনপিও তারটা পাবে। দুই দলই চেষ্টা করে মাঝে যারা আছে সুইং ভোটার বলি আমরা, বা আনডিসাইডেড ভোটার, তার ভোট পাওয়ার জন্য। তো ওদের প্রবণতা থাকে যে দলটা জিতবে তাকে ভোট দেয়া, কারণ তারা মনে করে জেতা পার্টি থেকে যদি এমপি হয় এলাকায় উন্নয়ন হয়। মানে এলাকায় উন্নয়নের কাজ এমপির না, কিন্তু তারা এভাবেই ভাবেন। জি। তো এটা বলার পর এখন বিপদ কি হয় খেয়াল করুন। আপনি বলছেন আপনি ক্ষমতায় চলে যাবেন, সরকার গঠন করবেন, পেয়েছেন অ্যারাউন্ড 70, মানে অর্ধেক বা তার চেয়ে কম সিট। আপনি কি ব্যাখ্যা দেবেন তাহলে? আপনাকে নেতাকর্মীকে ব্যাখ্যা দিতে হবে, আপনাকে ভোটারের সামনে। তাহলে কি দাঁড়ালো? কোথাও কোথাও সমস্যা হয়েছে, এটা হয়েছে, আমরা দেখছি, আমরা করবো কিনা। ওনারাও ভেতরে ভেতরে, আমি আপনাকে কনফার্ম করছি, খুশি। তারাও জানেন তাদের বিজয় হয়েছে, কিন্তু যেহেতু তারা রাজনীতি করেন এইটুকু আপনিও মনে করেছেন যে 70-এর মতো সিট পাবে, এবং তারাও জানতেন। তারপর যে হাইপটা আমরা দেখেছি, একটা সময় এমনও মনে হয়েছে যে বিএনপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে, জামাতও বের হয়ে চলে আসতে পারে, এরকম অবস্থান দেখছি। এখন তাদেরকে এই ব্যাখ্যাটুকু তো দিতে হবে, কেন দিতে হবে যে কেন কমলো, এতটা কমলো, অন্ততপক্ষে 100টা নয় কেন। একদম। হ্যাঁ, সেই জায়গাটুকু আপনার কাছে কি মনে হয় যে আরো আগাতে পারতো কিনা? না, এটা যেটা হয়েছে এবার, আমি এটাকে অনেক অনেক বেশি মনে করি, অনেক বেশি মনে করি। ভবিষ্যতে সঠিক ট্র্যাকে তারা যদি চলে, বিএনপি অনেকগুলো ভুল করেছে, সেই ভুলগুলো যদি বিএনপি না শুধরায়, হু নোজ নেক্সট ইলেকশনে তারা সত্যি সত্যি ফাইট দেবে বা ক্ষমতায় চলে যেতে পারে। আবার উল্টো হতে পারে, যেমন 91 সালে জামায়াত ইসলামী একা নির্বাচন করে 17টা সিট পেয়েছে, 96তে সেটা 3-এ নেমে গেছে, ভোটের পার্সেন্টেজও কমেছে, সিটও কমেছে।
বাড়তেও পারে কমতেও পারে, এটা আসলে 5 বছর অনেক লম্বা আপনার সময়। কথার সাথে আমিও একটু অ্যালার্মিং বলতে চাইবো, কারণ জনাব তারেক রহমান ঢাকা 17-তে যদি মাত্র 4,500 বা 5,000 ভোটে যেতে, এবং ঢাকার 6টি আসনে তো আমরা দেখেছি খুবই কম। অবস্থানটা আসলে কিরকম। সুতরাং এটা ডেফিনেটলি তাদের জন্য। আর জামাত এখন যে অবস্থানে আছে নিশ্চিতভাবেই তারা প্রস্তুতি নিচ্ছে, এবং ভবিষ্যৎ সামনের নির্বাচনে জামাতকে নিশ্চয়ই আরো শক্তিশালী রূপেই আমরা দেখতে খুব পাবো। স্বাভাবিক। একই সাথে বিএনপিও যে যে জায়গায় ভুল করেছে তারাও তাদেরগুলো নিয়ে কাজ করবে। ইনফ্যাক্ট গণতন্ত্রের এই জিনিসটাই সৌন্দর্য, দলগুলো পরস্পরের মধ্যে ফাইট করতে থাকবে গণতান্ত্রিক পদ্ধতিতে, প্রত্যেকে গণতান্ত্রিক পদ্ধতিতে চেষ্টা করবে আরেকজনকে যতটা ছোট করে ফেলা যায়, এটাই নিয়ম। এখন আপনার কাছে কি মনে হয় যে এই যে সোমবারে যারা সংসদ সদস্য হবেন তারা শপথ গ্রহণ করতে যাচ্ছেন, এবং জনাব তারেক রহমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা যিনি অর্জন করে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তার সামনে তো সব থেকে বড় চ্যালেঞ্জটা আসলে আপনি কি মনে করছেন? যদি জুলাই সনদের কথা তিনি বলেছেন যে গণভোটের মাধ্যমে জুলাই সনদ এটি আসলে তারা সম্পূর্ণ করবেন, সেক্ষেত্রে তো কি প্রধানমন্ত্রী থাকা এবং দলীয় প্রধান থাকার যে বিষয়গুলো, এরকম বিষয়গুলো যখন আসবে, সেক্ষেত্রে তারেক রহমানের সামনে এগুলো চ্যালেঞ্জ হিসেবে আসবে দুটো কিনা? পদে একসাথে থাকা নিয়ে জুলাই সনদে কোনো সমস্যা নেই। আপনি যদি গণভোটের পেপারটা দেখেন, এর মধ্যে কখতে দুটো ইস্যু আছে, এগুলো বিএনপি নোট অফ ডিসেন্ট ছিল, এগুলো আলাদা করে উল্লেখ করে দিয়েছে। গতে কতগুলো বিষয় উল্লেখ করে বলছে আর 30টা বিষয় যেগুলোতে দলগুলোর ঐক্যমত্য হয়েছে সেগুলো করতে বাধ্য থাকবে। সেগুলো ম্যান্ডেটরি থাকবে। আচ্ছা, আচ্ছা, ওর মধ্যে কিন্তু একই ব্যক্তি দুটায় থাকতে পারবে না, এটা নেই। ঘতে বলেছে বাকি জিনিসগুলো দলগুলো তার ইশতেহার অনুযায়ী করবে। তার মানে কথাটা এইরকম, জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় আসতো তাহলে তার ইশতেহার এবং সে কিন্তু এখানে নোট অফ ডিসেন্ট দেয় নাই। অর্থাৎ বিএনপি কি তাহলে নোট অফ ডিসেন্ট সহ করতে পারবে যেগুলো মানে নোট অফ ডিসেন্ট আছে? না, হ্যাঁ, ওই যে ওইটা পারবে, সবগুলো পারবে না, ওইটা পারবে, ওইটা নোট অফ ডিসেন্টটা কার্যকর থাকবে, ঘতে এটা লেখা আছে এভাবে। সুতরাং একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলের প্রধান থাকতে পারবে না, এটা জুলাই সনদে যেভাবে আছে। বিএনপি যেহেতু নোট অফ ডিসেন্ট আছে এখানে, বিএনপি সমস্যা হবে না, সমস্যা হবে না, সেই সিদ্ধান্ত তারা নিতে পারবে। আর আমরা জানি, আমরা অতীতের ইতিহাস থেকে জানি, এর আগের যখন আমরা ঘটনা বলি, হাসিনার পতনের পর কিন্তু আমরা হিজবুত তাহরীরের মতো যারা সংগঠন আছে তাদের একটা উত্থানের কথা আমরা কিন্তু জানি, এবং এই ঘটনা কিন্তু এর আগে হয়েছে। বিএনপি যখন জয়লাভ করেছে সম্ভবত এটা 2001 সালে, তখনও এক ধরনের বিএনপির কিন্তু ভূমিধস বিজয় হয়েছিল এবং উগ্রপন্থার সেখানে আসলে মাথাচাড়া দিয়ে উঠেছিল। সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে বিএনপির চ্যালেঞ্জের মধ্যে এটা একটা অন্যতম চ্যালেঞ্জ হবে কিনা, যে উগ্রপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে, সেটিকে আসলে কন্ট্রোল করার বিষয়ে তাদের একটা বিশেষ প্রস্তুতি থাকতে হবে? বিএনপি এবার আগের মতো করবে না। একটা দল আগে যেসব ভুল করে থাকে আর তারা রিল্যাক্টেন্ট ছিল, পরবর্তীতে তারাই কিন্তু স্টেপস নিয়েছে, কিন্তু তারা দেরি করেছিল, এটা ট্রু। এবারকার সংকটটা তাদের তৈরি করা না, এবারকার সংকটটা ডক্টর ইউনূসের সময়ে তৈরি হয়েছে। ধরুন 150-এর বেশি মাজার ভাঙা হয়েছে, মানে মাজারে কি হয় না হয় অনেক সময় আমরা সত্যিই মনে করি বা আমরা এভাবে খোঁজ খবর নিলে জানবো, এখানে অনেক সময়ই ইললিগাল কাজ হয়, মাদকের সাথে রিলেটেড ইস্যু থাকে, কখনো কখনো, সব ঢালাও ভাবে বলছি না, কিন্তু মাজার ভাঙা বা জ্বালিয়ে দেয়া এটা দেশের আইন অমান্য করা। কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে, কখনো কখনো নাটক, গান, এসবের অনুষ্ঠান, এগুলো অনেকগুলো, মানে একটা দুটো হলে কথা ছিল, বিচ্ছিন্ন ঘটনা বলতে পারতাম, সিস্টেম্যাটিকলি যে বলে সিস্টেম্যাটিকলি ঘটেছে। নারীদের ফুটবল খেলা যাবে না, এরকম ঘটনাগুলো ইউনূসের সময় কিন্তু হয়েছে। ফলে বিএনপির সামনে চ্যালেঞ্জটা আসলে আছে। জি, তাকে ক্ষমতায় এসেই আইন শৃঙ্খলা রক্ষার মধ্যে আসলে এগুলো পড়ে, এগুলোকে আলাদাভাবে যে মনোযোগ দিতে হবে। আচ্ছা, আরেকটা কথা একটু বলে রাখা ভালো, এই যে এই জিনিসগুলো বেরোলো, এটা কি হঠাৎ করে তৈরি হয়েছে? না, এটা আমাদের সোসাইটিতে আছে এবং এটা আবার অনেক বেশি আছে তা না। কিন্তু ডক্টর ইউনূসের সময়, এবং উনি যেহেতু ঘটনাচক্রে এগুলোকে খুব বেশি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেননি, এগুলো বেশি দেখা গেছে। সো বিএনপিকে আইন শৃঙ্খলা যদি তারা ঠিকঠাক মতো মেনটেন করে, ওর সাথে একই প্যাকেজে এগুলো কন্ট্রোল হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ। আমি